ঈদযাত্রা শুরু, শেকড়ের টানে ছুটছে ঘরমুখী মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় না থাকায় স্বস্তি। এভিয়েশন খাতে যুদ্ধের প্রভাব, যাত্রী কমেছে 70%। মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে অস্থির খাতুনগঞ্জের ভোজ্য তেলের বাজার। বনপ্রতি বেড়েছে 200 টাকা পর্যন্ত। পর্যাপ্ত আমদানির পরও চিনি সরবরাহ কমিয়েছে প্রতিষ্ঠানগুলো। সময় সংবাদে সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আজ থেকে শুরু হলো ঈদযাত্রা। শেকড়ের টানে ছুটছে ঘরমুখী মানুষ। ভোরে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে রেলপথে শুরু হলো ঈদযাত্রা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত 11টি আন্তনগর এবং 4টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঈদযাত্রা প্রবেশ করেন প্ল্যাটফর্মে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই যাত্রা শুরু করেন তারা। অনেকেই যাত্রী চাপ এড়াতে পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন আগেই। এবার ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন হবে বলে প্রত্যাশা যাত্রীদের। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। যদিও এখনো সেরকম ভিড় শুরু হয়নি, আগেই যাচ্ছি গ্রামে। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। তখন যাইতে পারবো না, একটু দাঁড়ায় যাইতে হবে, তখন ট্রেনে করে যাইলে। এখন তো মনে করেন রিল্যাক্সে যাচ্ছি। এটা তো লোকাল না, ডিরেক্টগুলোতে আসলে কোনো প্রবলেম হয় না। নিরাপত্তা ভালো অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। আমরা সুন্দরভাবেই আসতে পেরেছি এবং ঢুকছি। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যুক্ত হব তার সাথে। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 11টি আন্তনগর ট্রেন এবং 4টি কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে এবং এই 11টি আন্তনগর ট্রেনের মধ্য থেকে একমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা বিলম্ব করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখন এই মুহূর্তে অপেক্ষমান আছে 60টি ট্রেন। এই 60টি ট্রেনের মধ্যে 3টি কমিউটার ট্রেন, তিতাস কমিউটার ট্রেন, মহুয়া কমিউটার ট্রেন এবং কর্ণফুলী কমিউটার ট্রেনও কিন্তু প্রায় ঘণ্টাখানেক বিলম্ব করেছে এবং এই শিডিউল বিপর্যয়ে শুরুর দিকে কিন্তু আসলে দেখা যায়নি। শুরুর দিকে যাত্রী চাপ যেমনটা কম ছিল এবং শিডিউল বিপর্যয়ও তেমনটি দেখা যায়নি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের যে চাপ সেটিও কিন্তু কিছুটা বেড়েছে এবং শিডিউল বিপর্যয়ের বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ঈদুল ফিতরের যে ঈদযাত্রা শুরু হয়েছে সেটি কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই তারা কাটাচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এখানকার র্যাব, পুলিশ এবং আরবিএন সদস্যরাও তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছেন এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে রেলপথ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারাও কিন্তু এই রেল স্টেশনে এসেছেন, তারা পরিদর্শন করছেন, সার্বিক পরিস্থিতি দেখছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে যাত্রীরা বলছেন যে এইবার ঈদযাত্রা নির্বিঘ্নে হলেও তারা কিন্তু অনলাইনে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বেগ পেতে হয়েছে এবং দেখা গিয়েছে যে অল্প সময়ের মধ্যেই অনলাইনে টিকিট তারা পাচ্ছেন না বলেও তারা অভিযোগ করেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই ঈদযাত্রার মধ্য দিয়ে কিন্তু তারা যে নির্বিঘ্নে এবং নিরাপদে ঘরমুখ মানুষের কাছে যাচ্ছেন সেটি কিন্তু তারা উচ্ছ্বসিত প্রকাশ করছেন এবং আমরা এর মধ্যে জানতে পেরেছি যে আজকে এই 13 মার্চ যারা ঘরমুখ যাত্রীরা যারা বাড়িতে যাবেন, বাড়ি থেকে ফিরে এসে তারা যখন ঢাকামুখী হবেন তখন কিন্তু তারা 23 মার্চে যারা ঢাকামুখী যাত্রা করবেন তারা কিন্তু আজ 13 মার্চ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যুক্ত হব তার সাথে। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এইমাত্র জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আপনারা দেখতে পাচ্ছেন এখন পুষ্পস্তবক অর্পণ করে তারা স্বাক্ষর করতে যাবেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসে পৌঁছেছেন এবং আজকের এখান থেকে পরবর্তী কর্মসূচি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে তারা জিয়ারত করবেন এবং এখান থেকে কিন্তু তারা সেখানে যাওয়ার কথা রয়েছে। আপনার এখন জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা স্বাক্ষর করতে যাচ্ছেন। তো এর পরবর্তীতে কিন্তু এখান থেকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধিতে যে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম সাভার স্মৃতিসৌধ থেকে। দেখছেন সময় সংবাদ। রমজান শেষ হতে চললেও বিক্রি বন্ধার কবলে নারায়ণগঞ্জের জামদানি সংশ্লিষ্টরা, এমনকি উচ্চমূল্যের কাঁচামালের বিপরীতে শাড়ির ন্যায্য মূল্য পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের। তবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটা জমে উঠলেও হতাশার চাদরে জড়িয়ে আছেন নারায়ণগঞ্জের তাঁত শিল্প সংশ্লিষ্টরা। রং, সুতাসহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাদের। আমরা তাঁতিরা তো ন্যায্য মূল্য মানে এটা পায় মহাজনরা, যারা মার্কেটে দোকানদাররা এরা পায়। আমরা খালি কাজ করি খাই, কোনো রকম চলতেছে এই জামদানি নিয়ে। সুতার দাম বাড়তেছে, রঙের দাম বাড়তেছে, আমরা তেমন একটা ন্যায্য মূল্য পাচ্ছি না। কাপড় বিক্রিও তো হয় না, মানে চলাটা খুব কষ্ট হয়ে গেছে। দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে রক্ষা করতে সরকারের বিশেষ সহযোগিতা চান ঈদ কেন্দ্রিক ব্যবসায় লোকসান গোনা তাঁতি ও ব্যবসায়ীরা। তাঁতিরা উৎপাদন করতেছে ঠিকই, কিন্তু আমরা উৎপাদন পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারতেছি না। শাড়িতে এখন উৎপাদন খরচ বেড়ে গেছে, কারণ রং, সুতার এগুলো কাঁচামালের দাম বেড়ে গেছে। সরকারের কাছে আমাদের দাবি রং, সুতা, কাঁচামাল এগুলো আমদানি সহজ শর্তে আমদানি করার সুযোগ করে দেওয়া, আর রপ্তানি বাজারটা বাড়াবো আমাদের ভারতের সাথে, যাতে বর্ডার দিয়ে মাল পাঠাতে পারি। ঐতিহ্যের জামদানিকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। সার্বিকভাবে আমরাও চাই যে জামদানি শিল্পটি এগিয়ে যাক, এবং এর জন্য আমাদের তরফ থেকে যতটুকু করে ততটুকু আমরা করব, বাকিটা আমরা মন্ত্রণালয়গুলোর হতে সহায়তা চাইব। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় 9 শতাধিক জামদানি কারখানার সঙ্গে অন্তত 30,000 তাঁতি জড়িত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। সর্বাত্মক উদ্যোগ করবে। আমরা আশা করি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। 17 বছর সংগ্রামের পর মানুষ, ছাত্র, রাজনৈতিক কর্মী, ছাত্রদের অভিভাবক, সারা দেশবাসী মিলে এই অগণতান্ত্রিক 17 সংগ্রামের পর 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা আশা করি স্বপ্নের বাংলাদেশ আমরা ক্রমে বৈষম্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেই জন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব। সবাইকে ধন্যবাদ। ভাই আর একটু প্রশ্ন ছিল। গতকালকে যে বিরোধী দল ওয়াকআউট করলো, তো সেই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি, এবং এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং আগের যে রাষ্ট্রপতি এখনো রয়ে গিয়েছে সেটি নিয়ে এর আগেও আন্দোলন এখনো বিষয় অটল রয়েছে, তো সেই বিষয়ে সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথম
করতে হয়তো কিছু সময় লাগতে পারে, কিন্তু যা কিছু করেছেন তাদের মধ্যে এবং এর চাইতে বেশি কিছু করবেন না বলে আমরা আশা করি। এবং এই সংসদ, সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আর রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই কার্যক্রম গতকাল চালিয়েছে। আশা করি শৃঙ্খলা, জাতীয় সংসদের মধ্যে শৃঙ্খলা বিধান তারা করবেন সবসময়। ধন্যবাদ। বিরোধী দল জানতে চাই স্যার, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার একটি নির্দলীয় পদ, সেই জায়গা থেকে তাদের ভূমিকাটা কি হবে যে দুইটি দলের মধ্যে বা প্রধান যে সরকারি দল। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে মেহেদী মিরাজের দল। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। 3 মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় তুলে নেয় টাইগার্স। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার তুলে নেন নাহিদ রানা। দারুণ ছন্দে থাকা ফিল সিমন্স শিষ্যরা সিরিজ জয়ের মিশনে কাল দ্বিতীয় ম্যাচে নামবে মাঠে। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার প্রবল সম্ভাবনা লাল সবুজদের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।